তো আজকে আমাদের খুবই ছোট একটা ক্লাস হবে, সেটা হচ্ছে সয়েল সায়েন্স নিয়ে আমরা শুরু করব কথাবার্তা। আমাদের যতগুলো পরীক্ষা হয় আমাদের রিসার্চ ইনস্টিটিউশন গুলোতে, সেখানে সয়েল সায়েন্স কিন্তু একটা মেজর পার্ট। মানে সয়েল সায়েন্স আমাদের এই মানে খুব আমাদের থাকবেই। সয়েল সায়েন্স থেকে কোশ্চেন থাকে না এরকম হয় না। এবং আমি কিন্তু শুরু থেকেই বলছি যে মানে সয়েল সায়েন্স মানে কিছু সাবজেক্ট আছে যেখানে আমাদের ইয়েটা বেশি থাকে, মানে কোশ্চেন গুলো বেশি থাকে, কিছু সাবজেক্টে কম থাকে। যেমন আমি জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং এর কথা বলছি, প্লান্ট প্যাথোলজি, এন্টোমোলজি, তারপর হচ্ছে যে সয়েল সায়েন্স, তারপর হচ্ছে এগ্রোনমি, এই যে এগুলো কভার করে বেশি, অনেকগুলো কভার করে কম। সো সয়েল সায়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার রিসার্চ ইনস্টিটিউশন। উই নিড টু গিভ সাম স্পেশাল এমফাসিস অন সয়েল সায়েন্স। সো আমরা একটু দেখি, আমরা প্রিভিয়াস ইয়ার্সে যে কোশ্চেন গুলো আসছে সেটা আমরা আজকে স্টাডি করব। সেটা স্টাডি করলেই আমরা বুঝতে পারবো আমাদের আসলে কোন কোন জায়গায় সয়েল সায়েন্সে ফোকাস দিতে হবে। সবাই খেয়াল করে দেখবে, সবগুলো কোশ্চেন স্টাডি করার পর আমরা একটা সামারি করতে পারবো যে আমাদের ফোকাস কোন জায়গায়, ইউজুয়ালি কোন জায়গা থেকে সয়েল সায়েন্স থেকে প্রশ্ন আসে। তো সয়েল সায়েন্সে কিছু বেসিক টার্মিনোলজি আছে। সয়েল টেক্সচার কি, স্ট্রাকচার কি, বাল্ক ডেনসিটি কি, পার্টিকেল ডেনসিটি কি, সয়েল অর্গানিক ম্যাটার কি, সিএসসি কি, তারপরে হচ্ছে ক্যাটায়ন কি, এইগুলো আমাদের প্রথমে শিখে ফেলতে হবে। কারণ যেমন দেখা যাচ্ছে প্রিভিয়াস ইয়ার্সে আমাদের বাল্ক ডেনসিটি, পার্টিকেল ডেনসিটির সংখ্যা আসছে, অনেকবার আসছে এবং পার্থক্য আসছে অনেক সময়। আচ্ছা, অঙ্কগুলো আমরা একটু পরে দেখতেছি। জিপসামের সংকেত, আমাদের সয়েল সায়েন্স এবং এগ্রি কেমিস্ট্রি কিন্তু একেবারে খুব মানে খুব কাছাকাছি সাবজেক্ট। তো এখানে যত ফার্টিলাইজার আছে এটা সংকেত আসে, কত পার্সেন্ট নিউট্রিয়েন্ট থাকে সেটা আসে। তো তোমার আমাদের এই জিপসামের সংকেত আসছে অ্যালুমিনিয়াম ফসফেট কি নামে পরিচিত। এটা তোমার কিন্তু ইন্টারমিডিয়েটের বিজ্ঞান বইয়ের প্রশ্ন। অ্যালুমিনিয়াম ফসফেট কি নামে পরিচিত, কেউ একজন বলতে পারবে? কেউ বলতে পারো? আচ্ছা, এটা বলতে পারবা পরে, তোমরা একটু দেখো পরে। আচ্ছা, হাউ মেনি ক্লাসেস অফ সয়েল স্ট্রাকচার। আমাদের বিভিন্ন টেক্সচারাল ক্লাস আছে, 12টা টেক্সচারাল ক্লাস। স্ট্রাকচারের কিছু ক্লাসিফিকেশন আছে। তারপরে তোমার সয়েল অর্গানিক ম্যাটারের ক্লাসিফিকেশন আছে, সয়েল স্যালিনিটির কিছু ক্লাসিফিকেশন আছে। এক একটা ক্লাসিফিকেশন আছে, কয়টা ক্লাস বলা হয় সেটা তোমার দেখে রাখতে হবে। স্ট্রাকচারের সাধারণত 5টা ক্লাস থাকে। আবার ক্যালকুলেশন, আমরা ক্যালকুলেশন গুলো পরে দেখবো। সয়েল সায়েন্স থেকে আমাদের অঙ্ক বেশি আসে এবং অঙ্কগুলো হয়, আচ্ছা আমরা অঙ্কগুলো দেখে ফেলি। কিরকম অঙ্ক হয়? অঙ্কগুলো হয় মূলত, আমার কাছে আছে, তোমাকে বললাম যে তোমার কোনো জমিতে 200 কেজি নাইট্রোজেন লাগবে, তো তোমার কত কেজি ইউরিয়া দিতে হবে। তো অঙ্কটা খুবই সহজ, তোমরা সূত্রটা এইভাবে করবা। 1 কেজি ইয়েতে কি বলে 46 কেজি নাইট্রোজেন থাকে 100 কেজি ইউরিয়াতে। তাহলে 1 কেজি নাইট্রোজেন থাকে কততে, তাহলে 200 কেজি নাইট্রোজেন থাকে কততে। সহজ ঐকিক নিয়মের অঙ্কগুলো আসে। আবার কিছু V1S1 এর অঙ্ক আসে। তা লেখছে দেখো, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ এমওপি অ্যাপ্লাইড টু রাইস ফিল্ড অফ 75x65 মিটার সাইজ, রিকমেন্ডেড ডোজ এত। এদি দেখো, আসলে কিছুই না, প্রথমে তোমাকে এরিয়াটা ক্যালকুলেট করে নিতে হবে। ডোজটা হচ্ছে তোমার 50 কেজি পার হেক্টর, তাহলে ওইটুকের জন্য কতটুকু লাগবে চাইছে, কতটুকু লাগবে পটাশিয়াম পার K2O চাইছে। এই K2O ওর মধ্যে তোমার মানে এমওপির মধ্যে 50% থাকে K2O। তাহলে 50% K2O থাকলে এমওপি কতটুকু দরকার, ডাবল লাগবে। তুমি K2O যেটা ক্যালকুলেশন করবে এটা ডাবল লাগবে। অঙ্কগুলো ঠিক সেভাবেই করতে হবে। এবং এখানে যদি তোমরা কেউ কিছু না বুঝো তাহলে আমার কিন্তু এটা বোঝানোর কিছু নাই। আমি তোমাদেরকে বলে রাখি, 3টা জিনিস এখানে শিখতে হবে। এক, কোনো ফার্টিলাইজারে কতটুকু নিউট্রিয়েন্ট কন্টেন্ট থাকে। যেমন ধরো 46% নাইট্রোজেন থাকে ইউরিয়াতে। তারপরে তোমার পটাশিয়াম কত পার্সেন্ট থাকে, ডিএপি তে কত পার্সেন্ট ফসফেট থাকে, কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে। দেখো, একটা অঙ্কের মধ্যে তোমার যদি ডিএপি বলা হয় তখন কিন্তু ডিএপির মধ্যে কিন্তু এক্সট্রা মিনারেল, এক্সট্রা হিসেবে নিউট্রিয়েন্ট হিসেবে আরেকটা নিউট্রিয়েন্ট আছে। ডিএপি তে কি থাকে বলো আমাকে কেউ। ফসফেট। ডিএপি তে ফসফেট হচ্ছে মেজর নিউট্রিয়েন্ট, এক্সট্রা হিসেবে থাকে নাইট্রোজেন, 18% নাইট্রোজেন থাকে। তাই কোনো জমিতে যদি ডিএপি দেওয়া হয় সেখানে নাইট্রোজেনটা একটু কম দিলে হয়। কতটুকু কম দিতে হয়? 18% নাইট্রোজেন কম দিতে হয়, কারণ ইউরিয়া যতটুকু লাগবে তার চেয়ে 18% কম, 18% ইউরিয়া চলে আসছে ইয়ে থেকে। তো এই জিনিসটা আমাদের দেখে রাখতে হবে। তো অঙ্কগুলো আমরা ঠিক সেইভাবেই তোমার আগাবো। তারপরে অ্যামাইনো অ্যাসিডে কি কি ফাংশনাল গ্রুপ থাকে তোমরা জানো, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে কার্বক্সিল গ্রুপটাই হচ্ছে তোমার মেজর ফাংশন গ্রুপ। এই জিনিসগুলো তোমার আসে, যদিও এটা সয়েল সায়েন্সের না, কিন্তু সয়েল সায়েন্সের সাথে মোটামুটি রিলেভেন্স আছে, বায়োকেমিস্ট্রির এটা অংশ। ইন হুইচ ফর্ম নাইট্রোজেন অ্যাবজর্ব বাই পেডি ওয়াটার আন্ডার ওয়াটার। তোমরা জানো নাইট্রোজেন দুই ভাবে
ইয়ে করে, গাছ নেয়। একটা হচ্ছে অ্যামোনিয়া হিসেবে নেয়, আর একটা হচ্ছে নাইট্রেট হিসেবে নেয়। তো তোমার এটা ড্রাই কন্ডিশনে নেয় অ্যামোনিয়া হিসেবে, নাইট্রেটকে ওয়াটার লক কন্ডিশনে নেয় তোমার অ্যামোনিয়াম হিসেবে, আর ড্রাই ল্যান্ড কন্ডিশনে নেয় নাইট্রেট হিসেবে। সো এই জিনিসটা তোমরা একটু জাস্ট এটা মুখস্থ করে রাখবে, এটা তোমার আসে বারবার। সমস্যাটা হয় কোথায় জানো? তোমাকে যখন লিখতে দিবে তখন তুমি ওই এমোনিয়া লিখতে যায় অ্যামোনিয়াম লিখতে যায় অ্যামোনিয়া লিখে ফেলবা, সংকেত লিখতে যায় NH4 এর পাশে, NH4 এর সাথে একটা প্লাস আছে মনে হয়, তাই না? NH4 প্লাস হবে একটা। আর আপলেন ড্রাই কন্ডিশনে নাইট্রেট NO3 মাইনাস। তো কয়টা প্লাস কয়টা মাইনাস, নাইট্রেটের বানান কি, অ্যামোনিয়ামের বানান কি, এগুলো শিখে রাখতে হবে, না হলে পরীক্ষায় ভুল করবা। গ্রিন ম্যানুরিং প্লান্টস, আচ্ছা গ্রিন ম্যানুর নিয়ে প্রশ্ন হয়, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, গ্রিন ম্যানুরিং প্লান্ট গুলো কোন ফ্যামিলির, লিগুমিনেসি ফ্যামিলি, কিভাবে গ্রিন ম্যানুরিং হয়, এই জিনিসগুলো আসতে হবে, এটা দরকার নেই এখানে। ফটোসিনথেসিস এফেক্টেড ফলোইং। আচ্ছা, তোমরা জানো বিভিন্ন নিউট্রিয়েন্টের কাজ তোমাকে শিখতে হবে। নিউট্রিয়েন্টের কি কি শিখতে হবে? প্রথমে হচ্ছে নিউট্রিয়েন্টের অভাবজনিত লক্ষণ, যেমন ধরো নাইট্রোজেনের অভাবে কোথায় তোমার গাছে ইয়েলো হয়ে যায়, সালফারের অভাবে কোথায় ইয়েলো হয়ে যায়, জিঙ্কের অভাবজনিত লক্ষণ কি, এগুলো যেরকম শিখতে হবে। আবার মলিবডেনাম, নাইট্রোজেন, এগুলা গাছের কোথায় কি ফাংশন করে, এটা তোমাকে শিখতে হবে। তো ফটোসিনথেসিস ইজ এফেক্টেড ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ হুইচ অফ দ্য ফলোইং। তো তোমরা এখানে তোমার এটা হচ্ছে যে কিসের অভাবে তোমার ফটোসিনথেসিস বা ইয়ে হয়, ম্যাঙ্গানিজ না, এটা হচ্ছে ডি, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ তোমার গাছের ইয়ের ক্ষেত্রে ফটোসিনথেসিসে সহায়তা করে। তো এরকম জিনিসগুলো তোমরা দেখে রাখবা। তারপরে দেখা যাচ্ছে এটা তোমার একই কোশ্চেন আবার রিপিট হচ্ছে, গ্রিন মিনিং, এটা আচ্ছা আচ্ছা, এটা তোমার এই পাশটা আমরা দেখে ফেলছি। এখানে তোমার দেখো এক্সপ্লেনেশনটা লেখা আছে, ম্যাঙ্গানিজ এন এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্ট দ্যাট হোয়াইল নিডেড ইন স্মল অ্যামাউন্ট প্লেস এ কি রোল ইন ফটোসিনথেসিস। ম্যাঙ্গানিজ স্পার্স the photosynthesis process by splitting water after photosynthesis step 2, fixes light to initiate the conversion of carbon dioxide and water into carbohydrate. So ম্যাঙ্গানিজটা খুব ইম্পর্টেন্ট। এখন তোমাকে তোমাকে যদি বলে, প্রশ্নটা যদি এরকম হয়, ম্যাঙ্গানিজ আমাদের ইয়ের ক্ষেত্রে কোন সিস্টেমের মধ্যে দরকার পড়ে, তো ফটো সিস্টেম 2 তে দরকার পড়ে, বা গাছের কোন জৈব বিক্রিয়ায় বা বায়োকেমিক্যাল ফাংশনে ফটো ম্যাঙ্গানিজ দরকার পড়ে, সেটা হচ্ছে ফটোসিনথেসিসে। সো এটা বিভিন্ন ভাবে প্রশ্ন হতে পারে। এটা তোমার মোলিবডেনাম, হুইচ ফলোইং এলিমেন্ট প্লেজ ইম্পর্টেন্ট রোল ইন দ্য মেটাবলিজম। মোলিবডেনামও কিন্তু তোমার মেটাবলিজমই করে। তো কি ইন দ্য ফর্ম অফ মোলিবডেনাম, molybdenate, the transition of metal molybdenum is essential for plant as it's required by number of enzyme। বিভিন্ন এনজাইমের এর ক্ষেত্রে মোলিবডেনামটা দরকার। আচ্ছা, সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, তোমরা জানো সিস্টিন এবং সিস্টাইন কে তোমার সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড বলা হয়, এটা আমরা সেই ইন্টারমিডিয়েট থেকে শিখে আসতেছি। তো ম্যাঙ্গানিজ, আচ্ছা গেল, এখানে তোমার সিস্টিন সিস্টাইন এগুলোর মিথিওনিন এগুলো দেওয়া আছে সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড গুলো। তো এটা এটা অবশ্যই এগ্রোনমি প্রশ্ন। হুইচ সয়েল ক্যান রিটেন লেস ওয়াটার, তোমরা জানো বেলে মাটিতে পানি কিন্তু খুব কম থাকে বা চলে যায়। সো স্যান্ডি স্যান্ডি সয়েলে তোমার পানি খুবই কম থাকবে। আবার যখন ক্লে সয়েল হবে, ক্লে সয়েল কিন্তু পানিটা খুব ধরে রাখবে। ক্লে সয়েলের পোর স্পেস কিন্তু মানে কি কম না বেশি? কেউ আমাকে অ্যান্সারটা দাও, ক্লে সয়েলে পোর স্পেস বেশি নাকি স্যান্ডি সয়েলে পোর স্পেস বেশি? ক্লে সয়েলে বেশি। স্যান্ডি সয়েলে হচ্ছে পোর স্পেসটা আসলে বেশি, কারণ পোর স্পেস বেশি থাকায় তো পানিটা আসলে ধরে রাখতে পারে না। আর ছোট ছোট হলে তো মানে আমার যদি স্পেস কম থাকে, আমার ওর ভিতর কিন্তু স্যার পানি বা মানে অক্সিজেন বা বায়ু যেটাই হোক না কেন কম কিন্তু আটকা থাকে। কিন্তু ওই স্পেস ফাঁকা যদি আমার একটা থেকে আরেকটার ভিতর ফাঁকা বেশি থাকে, তখন কিন্তু আমার ওইটা কিন্তু স্যার ইয়ে হয়, লিচিং হয়ে যায় আর কি। আচ্ছা, ক্লে সয়েল যে বলেছে তার কাছে ব্যাখ্যাটা শুনি, তার ব্যাখ্যাটাই আম, কিন্তু ঠিক আছে, শুনি একটু। এটা তো মুখস্থ জিনিস, আসলে মুখস্থ করছি এই জন্য পোর স্পেস বেশি। ক্লে সয়েলের সারফেস এরিয়া বেশি। তুমি তোমার হাতে এক মুঠ ট্যালকম পাউডার আছে, এটা তুমি ছিটাই দিলে অনেকটুক জায়গায় তুমি ছিটাইতে পারবা। তোমার হাতে এক মুঠ বালু আছে, তাহলে কিন্তু কম জায়গায় ছিটাইতে পারবা। তার চেয়েও যদি আরো বড় দানার কিছু হয়ে থাকে, ধরো এক মুঠ নুড়ি পাথর আছে, তাহলে তার চেয়েও কম জায়গায় যাবে। তার চেয়েও যদি বড় দানার হয়ে থাকে, একটা 3-4টা পাথর হয়ে থাকে, তাহলে তার চেয়েও কম জায়গায়। সারফেস এরিয়া কম, সারফেস এরিয়া ডিপেন্ডস অন মানে ইয়ের উপর, যেটা যত বেশি সারফেস এবং তত বেশি সেখানে তোমার পোর স্পেস থাকে। পোর স্পেস তোমার মানে খুব ছোট ছোট পোর স্পেস থাকে যেটা তোমার অ্যাবজর্ব করে থাকে। ক্লে সয়েলে কিন্তু ছোট ছোট পোর স্পেস, কিন্তু পোর স্পেসটা বেশি।
সেই জন্য তোমার হুইচ সয়েল ক্যান রিটেন লেস ওয়াটার, স্যান্ডি সয়েলের মধ্যে পানি দিলে পানি পড়ে যায়, পানির অ্যাবজর্বেন্স ক্যাপাসিটি কম, এনে অ্যাবজর্বেন্স ক্যাপাসিটির ব্যাপার। হুইচ ওয়ান ইজ দ্য স্যালাইন লাভিং প্লান্ট, তোমাদেরকে একটু আগে মানে কালকে অলরেডি কথা বলছি কোনটা স্যালাইন লাভিং, কোকোনাটটা স্যালাইন লাভিং প্লান্ট জানো, মানে আমাদের উপকূলীয় অঞ্চলে কোকোনাট হয়। সয়েল হেলথ অফ বাংলাদেশ ইজ ভেরি পোর ডিউ টু ল্যাক অফ অর্গানিক ম্যাটার। বাংলাদেশে একটা সয়েলে, স্ট্যান্ডার্ড সয়েলে আমাদের 5 ভাগ জৈব পদার্থ থাকা উচিত, কিন্তু বাংলাদেশে মাত্র 1.5 ভাগ বা 1 থেকে 1.5 ভাগ অর্গানিক ম্যাটার আছে। এটা কেন থাকে কম? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভাইয়া ভাইয়াতে জিজ্ঞেস করে যে বাংলাদেশে মাটিতে জৈব পদার্থ কম কেন। আমাদের দেশে এত গরম পড়ে, মাটিতে যে বিভিন্ন ধরনের জৈব পদার্থ থাকে, যেমন গোবর, কম্পোস্ট, এই জাতীয় এগুলো এত ড্রাই হয়ে যায়, ফলে তোমার এগুলোতে নিউট্রিয়েন্ট চলে যায়। আরেক দিকে হচ্ছে যে কম্পোস্ট, আগে গোবর এগুলো তো তোমার জমিতে ব্যবহার করতে, এখন তো জমিতে ব্যবহার করে না, কৃষকরা এগুলো পোড়ায়, কিংবা তোমার মানে জমিতে খুব বেশি ব্যবহার করতে পারে না। হ্যাঁ, কম্পোস্ট দিয়ে তোমার নার্সারিতে ইয়ে করে, বা তোমার এই কম্পোস্ট তোমার কি করে ইয়ে দিয়ে তোমার করে কি, গোবর দিয়ে কি করে জানো, গোবর তোমার মহিলারা পোড়ায় পোড়ায় ফুয়েলের কাজটা করে, কারণ ফুয়েলের ক্রাইসিস অনেক। হুইচ ওয়ান ইজ দ্য স্যালাইন লাভিং প্লান্ট, এটা তো অলরেডি কথা হয়েছে। আচ্ছা, আম, তারপর আচ্ছা, সয়েল ময়েশ্চারকে ইয়ে করার জন্য আমরা যেটা করি সেটাকে বলা হয় তোমার মালচিং। মালচিংটা আমাদের খুব ইম্পর্টেন্ট। কন্টেন্ট অফ নাইট্রোজেন 130 কেজি ইউরিয়ার মধ্যে কতটুকু নাইট্রোজেন আছে? 100 কেজি ইউরিয়ার মধ্যে 46 কেজি নাইট্রোজেন আছে, তাহলে 130 কেজির মধ্যে কত? ক্যালকুলেটর দিয়ে হিসাব করো। হাউ মেনি ম্যাক্রো এন্ড মাইক্রো নিউট্রিয়েন্টস আর রিকোয়ার্ড ফর এ ট্রি টেরিস্ট্রিয়াল প্লান্ট? হ্যাঁ, এখানে ম্যাক্রো এন্ড মাইক্রো এটা মিলে তোমার হতেছে 17টা নিউট্রিয়েন্ট দরকার আমাদের। বাংলাদেশ ইজ ডিভাইডেড ইনটু, আমরা আবার পড়বো যখন আমরা সয়েল সায়েন্স পড়তে যাব, সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে যখন পড়বো তখন এগুলো সহজ হবে। আমরা কোশ্চেন গুলো দেখে ফেলি। বাংলাদেশ কয়টা এগ্রিকালচার জোন আছে? আমাদের 30টা এগ্রিকালচার। কতটুকু কাল্টিভেবল ল্যান্ড আছে বাংলাদেশের? এটা কিন্তু, এইটার কিন্তু মানে একদম লেটেস্ট তথ্যটা তোমাদের এক নজরে বাংলাদেশের কৃষি নামে আমি একটা তোমাদেরকে একটা শীট দিব, ওই শীটের মধ্যে পাবা। কারণ এটা কিন্তু প্রতি বছর ভেরি করে, এটা কিন্তু স্ট্যাটিস্টিক্সটা কিন্তু সেম না। কারণ বাংলাদেশে কাল্টিভেবল ল্যান্ড কমে যাচ্ছে, কিন্তু দিন দিন কমে যাচ্ছে, আমাদের রুট ঘাট বাড়ি ঘর নির্মাণ হচ্ছে। এই এরপরে হচ্ছে উম দেখো, আয়রন, নাইট্রোজেন আছে পিট সয়েলের মধ্যে। পিট সোর্স, পিট সয়েল তোমরা জানো, পিট সয়েল পাওয়া যায় গোপালগঞ্জ অঞ্চলে পাওয়া যায়। এই মাটিতে অর্গানিক ম্যাটার প্রায় 20% বা তার বেশি। মানে মাটিতে অর্গানিক ম্যাটার এত বেশি যে মাটিটা একদম তুলতুলা নরমের মতো হয়। ফলে অর্গানিক ম্যাটার পিট সয়েলে বেশি হলেও এটা এটা তোমার যেমন ভালো, কিন্তু অনেক বেশি হলে আবার সমস্যা। এটার বেয়ারিং ক্যাপাসিটি কমে যায়। অর্গানিক ম্যাটার যখন বেশি হয় মাটিতে, তোমার কোনো একটা গাছ লাগাইলে গাছ সেখানে দাঁড়ায় থাকতে পারে না, মানে মাটি নরম। তোমরা পুকুরের নিচে কালো কুচকুচে যে মাটিটা থাকে, এটা যদি কিছুদিন শুকানো হয় পুকুরের তলাটা, সেখান থেকে মাটি নিয়ে আসলে দেখবো প্রচুর অর্গানিক ম্যাটার। এই টাইপের মাটি, কিন্তু মাটিটা অনেক সফট হয়ে থাকে। এগুলো পরে আসবে আচ্ছা, এর তোমার কিছু প্রশ্ন অনেক সময় বিনাতে একবার প্রশ্ন হয়েছিল, তখন তোমার একেবারে বড় প্রশ্ন হয়েছিল। ডেসক্রাইব ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স অন সয়েল ফরমেশন, ডেসক্রাইব ন্যাচারাল বায়োসাইকেল, হোয়াট ইজ স্ল্যাশ এন্ড বার্ন এগ্রিকালচার, হোয়াট ইজ এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, তারপরে হোয়াট ইজ সয়েল টেক্সচার স্ট্রাকচার, হোয়াট ইজ প্লাউ পেন, হাউ প্লাউ প্লেন ফর্ম। এগুলো নিয়ে আমরা ক্লাসে কথা বলবো। হ্যাঁ, একটু করে কথা বলে নেই। সয়েল ফরমেশনের তোমরা জেনিস ইকুয়েশন নামে একটা করছো, যে কোথাও যদি তোমার একটা রক্স এন্ড মিনারেল থেকেই তো সয়েল হয়। তো তোমার রক্স এন্ড মিনারেল থেকে কিভাবে সয়েল হয়? তোমার একটা পাথরের টুকরা আছে, বিশাল বড় পাহাড়, পাথরের পাহাড়, এখানে বৃষ্টির ফোঁটা পড়তেছে, রোদ পড়তেছে, পাখি আসতেছে, ঘাস গজাচ্ছে, নিচে শিকড় গজাচ্ছে, আস্তে 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 উপর থেকে একটু আস্তরণ চলে যাচ্ছে, কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তারপরে উপরে একটা ইকোসিস্টেম হচ্ছে, উপরে আস্তে আস্তে ঘাস গজাচ্ছে, শিকড় গজাচ্ছে, করে আস্তে আস্তে এভাবে তোমার একটু একটু করে মাটি ডেভেলপ করতেছে। এটাই হচ্ছে তোমার, এখানে তোমার কিছু ফ্যাক্টর আছে, তোমার জেনিস ইকুয়েশনে কিছু ফ্যাক্টর, ক্লাইমেট একটা ফ্যাক্টর, টেম্পারেচার একটা ফ্যাক্টর, ওয়াটার একটা ফ্যাক্টর, নানান রকম ফ্যাক্টর গুলো এখানে লিখতে হবে। বায়োলজিক্যাল ইনফ্লুয়েন্স, ডেসক্রাইব ন্যাচারাল বায়োসাইকেল, এটা তোমার, এটা ওই যে তোমার খনিজ পদার্থ কিভাবে আসে না আসে এটা আমরা পরে পড়বো। হোয়াট ইজ স্ল্যাশ এন্ড বার্ন, তোমরা জানো জুম চাষকে বলা হয় স্ল্যাশ এন্ড বার্ন। একটা পাহাড়ের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়, দিয়ে ওই পাহাড়ের পুরাটার মানে গাছপালা ঝোপঝাড় পুড়ে মাটি ছাই হয়ে পাহাড়ের মধ্যে নিউট্রিয়েন্ট অ্যাড হয়। তো ওইটা ওই পাহাড়ে ওইবার চাষ হয় না, 2-3 বছর পরে ওইখানে চাষ হয়, আবার অন্য পাহাড়ের মধ্যে তারা আগুন লাগাই দেয়। এটাকে বলে স্ল্যাশ এন্ড বার্ন বা জুম চাষ প্রক্রিয়া। হোয়াট ইজ এসেনশিয়াল, মৃন্ময়ী বাবা আস্তে কথা বলো। হোয়াট ইজ ইসেনশিয়াল নিউট্রিয়েন্ট? ইসেনশিয়াল নিউট্রিয়েন্ট হচ্ছে আমাদের যেগুলো গাছের লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য যে নিউট্রিয়েন্ট গুলো অবশ্যই লাগবে, দ্যাট ইজ ইসেনশিয়াল নিউট্রিয়েন্ট। তো এগুলো তোমরা আমরা পড়বো। প্লাউপেন হচ্ছে যে আমাদের ধানি জমিতে কন্টিনিউয়াস চাষাবাদ করার ফলে 6 ইঞ্চি নিচে যায় দেখা যায় শক্ত একটা স্তর তৈরি হয়, 1-2 ইঞ্চি, সেই স্তরটাকে বলা হয় প্লাউপেন।
ঠিক আছে? ওকে, আমরা একটু করে দেখে দেখে যাই। অনেক প্রশ্ন আছে, মানে আমরা এই যদি প্রশ্নগুলো আজকে স্টাডি করি তাহলে আমাদের একটা বিশাল একটা ব্যাপার হয়ে যাবে যে আমরা এই প্রশ্নগুলো আমাদের মানে পড়তে হবে। হ্যাঁ, হুইচ মেনুর কন্টেন্ট হায়ার অ্যামাউন্ট অফ পটাশিয়াম, তোমরা অলরেডি গতকালকে পরীক্ষাতেও দিছো যে পটাশিয়াম থাকে ছায়ের মধ্যে, খড়ের মধ্যে, ধানে খড়ের মধ্যে ইয়ে থাকে। আহ, এটা সিড রেটের ক্ষেত্রে দরকার নেই, এটা এটা দরকার নেই। নর্মাল পিএইচ, সয়েল পিএইচ নিয়ে কথা হয়। স্যালাইন সয়েলের পিএইচ কত, সরি, অ্যালকালাইন সয়েলে পিএইচ কত, তারপরে হচ্ছে তোমার অ্যাসিড সয়েলে পিএইচ কত। তোমরা জানো অ্যাসিড সয়েলে পিএইচ হচ্ছে 7 থেকে আরো নিচে, মানে 6 থেকে কম, 4, 5, 6 এই রেঞ্জে হচ্ছে তোমার অ্যাসিড সয়েল। আবার ইয়ে থেকে যদি বেশি ইয়ে হয় তাকে বলে অ্যালকালি সয়েল বা ক্যালকারিয়াস সয়েল বলা হয়। তো কোথায় সয়েল মানে অ্যাসিডিটি হয় এটা তোমার বলতে হবে। পাহাড়ি অঞ্চলে সয়েল অ্যাসিডিটি থাকে। তো অ্যাসিডিটি দূর করার জন্য কিন্তু লাইমিং করা হয়। লাইমিং মানে হচ্ছে চুন দেয়া, চুন দিলে অ্যাসিডটা নিউট্রালাইজ হয়, তখন তোমার এটাতে ফসল ভালো হয়। বাংলাদেশের মাটির একটা মেজর সমস্যা হচ্ছে সয়েল অ্যাসিডিটি। তারপরে তোমার সয়েল প্রোফাইল নিয়ে প্রশ্ন হয়, কোনটা এ হরাইজন, কোনটা বি হরাইজন, কোনটাকে টপ সয়েল বলা হয়, কোনটা সাব সয়েল বলা হয়। তোমরা জানো উপরে অর্গানিক ম্যাটার রিচ যে সয়েলটা, ওটাই হচ্ছে টপ সয়েল। তারপরে টপ সয়েলের পরে থাকে একটা প্লাউপেন, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে সাবস্ট্রেটাম বা সাব সয়েল। তো মূলত সয়েলের অর্গানিক ম্যাটার বা নিউট্রিয়েন্ট কিন্তু টপ সয়েলেই থাকে। আচ্ছা, আহ, তো তোমার সয়েল ইয়ের মধ্যে, সার্ভের মধ্যে তোমরা এপিপেডনের নাম পড়ছো, এটা নিয়ে ক্লাস করাতে গেলে অনেক লম্বা ক্লাস হয়ে যাবে, এটা খুব বেশি আসে না, তারপরে একটু দেখে রাখবা। আচ্ছা, উইডিং একটা এক ধরনের মালচিং, ইনক্রিজ সয়েল অ্যাসিডিটি। আচ্ছা, আমরা একটু ইয়ে করি। তো তোমাদের এইখানে হুইচ ইকুইপমেন্ট, আমরা একটু এটা একটু দ্রুত দেখি। দ্রুত দেখার পর আমরা যেটা করব, আমরা তোমাদেরকে আমি কোশ্চেন গুলো সবাইকে বলবো যে এই কোশ্চেন গুলো তোমরা সবাই পড়বা, স্টাডি করবা। যেটা বোঝো না সেটা তোমরা নিয়ে কথা বলবা, কারণ আমি যদি তোমার সবগুলো যেমন আননেসেসারি জিনিস নিয়ে কথা বলি, যেমন দেখো 6 নম্বর প্রশ্ন, হুইচ ইকুইপমেন্ট ইজ ইউজড ফর ইরিগেশন ইন বাংলাদেশ, বাংলাদেশ ইরিগেশনের জন্য কি ইউজ করা হয়? লো লিফ পাম্প লাগে, শ্যালো টিউবওয়েল আছে, টিপ টিউবওয়েল আছে, অতএব সব এবিসি সবগুলো কিন্তু অ্যান্সার। সো এগুলো বোঝার কিছু নাই। ফার্টিলাইজার হুইচ ইজ অ্যাপ্লাইড ইন সালফার ডেফিসিয়েন্ট সয়েল। হ্যাঁ, তো সালফার ডেফিসিয়েন্ট সয়েলে তোমার কি দেওয়া হয়? জিপসাম দেওয়া হয়। জিপসামের সংকেত কি? হুইচ ইরিগেশন সিস্টেম ইজ র্যান্ডমলি ইউজড ইন বাংলাদেশ, বাংলাদেশে মূলত যে ইরিগেশন সিস্টেম সারফেস ইরিগেশন দেওয়া হয়, সাব সারফেস ইরিগেশন বা স্প্রিংকলার ইরিগেশন দেওয়া হয়। স্প্রিংকলার ইরিগেশন দেওয়া হয় চা বাগানে, আর সাব সারফেস ইরিগেশন দেওয়া হয় পাহাড়ি অঞ্চলে, বাট এগুলো খুব বেশি জনপ্রিয় না। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সারফেস ইরিগেশন, যেটাকে ফ্লাড ইরিগেশন বলা হয়। তোমরা জানো হুইচ গ্যাস ইজ রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট, আমাদের জমিতে মিথেন গ্যাস, তোমার জমি থেকে ধান খেতে কন্টিনিউয়াস মাটিটা পাডলিং হওয়ার কারণে, কাদাকরণ হওয়ার কারণে মাটিতে তোমার মিথেন গ্যাস ফর্ম করে। মিথেনোজেনেসিস প্রক্রিয়ায় মিথেন গ্যাস ফর্ম করে, কিছু ব্যাকটেরিয়া এই গ্যাসটা ফর্ম করে। তো এই মিথেন গ্যাসটা হচ্ছে কিন্তু তোমার ইয়ের জন্য ক্ষতিকর, আমাদের এটা একটা গ্রিন হাউস গ্যাস। তো গ্রিন হাউস গ্যাস যখন ইমিশন হয়, প্রকৃতির মধ্যে আসে, তখন এটা আমাদের জন্য, তোমার গ্রিন হাউস গ্যাসটা আমাদেরকে তোমার ক্ষতি করে, এবং সেটা আমাদের যেটা তোমার বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। তাই ধান চাষটাকে কিন্তু ডিসকারেজ করা হয় এই মিথেনোজেনেসিস প্রক্রিয়ার জন্য, গ্লোবাল উষ্ণায়ন, গ্লোবাল টেম্পারেচার ইনক্রিজ করার জন্য। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কিভাবে তোমার বাড়ে মিথেনোজেনেসিস প্রক্রিয়া, গ্রিন হাউস বাড়ে, কোন গ্যাস বার হয়? মিথেন গ্যাস বার হয়। মিথেন গ্যাস আমাদের কি ক্ষতি করে, এই জিনিসগুলো সবকিছু তোমার জেনে রাখতে হবে। আচ্ছা, উম আচ্ছা, তোমরা জানো সয়েলের মধ্যে বিভিন্ন টাইপের ওয়াটার থাকে, ক্যাপিলারি ওয়াটার, হাইড্রোস্কোপিক ওয়াটার, গ্রেভিটেশনাল ওয়াটার। কোন ওয়াটার কত টেনশনে থাকে, কোনটা কিভাবে থাকে, এটা তোমার, এবং কোনটা অ্যাভেলেবল ওয়াটার, কোনটা নন অ্যাভেলেবল। ক্যাপিলারি ওয়াটারটাই কিন্তু গাছ খেতে পারে, এটা শিকড়ের মধ্যে তোমার যায়, গাছ এটা টানে। কিন্তু উম, তোমার এই যে হাইগ্রোস্কোপিক ওয়াটার, গ্রেভিটেশনাল ওয়াটার, কোনটা কোনটা খেতে পারে না, কোনটা কোনটা খেতে পারে, বা কোনটা কোনটা অ্যাভেলেবল গাছের জন্য, সেটা দেখে রাখতে হবে। ডেফিসিয়েন্সি সিমটম গুলো আছে, এগুলো কোনটা প্রাইমারি নিউট্রিয়েন্ট, কোনটা সেকেন্ডারি নিউট্রিয়েন্ট, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। একটা প্রশ্ন বারবারই আসে, আমি তোমায় বলছি যে কোন ইয়েটা নিউট্রিয়েন্টটা তোমার বেনিফিশিয়াল নিউট্রিয়েন্ট। দেখো 17টা নিউট্রিয়েন্ট কিন্তু আমাদের এটা হচ্ছে ইসেনশিয়াল নিউট্রিয়েন্ট, কিন্তু এর বাইরে যেমন সোডিয়াম, তারপরে হচ্ছে তোমার সেলেনিয়াম, এগুলো হচ্ছে বেনিফিশিয়াল, মানে এটা দিলে গাছের জন্য খুবই ভালো হয়, না দিলে কোনো সমস্যা নাই, কিন্তু গাছ মানে নর্মাল লাইফ সাইকেল লিড করতে পারবে। আচ্ছা, আহ, আচ্ছা, এরকম এগুলো আমরা এগুলো নিয়ে কথা হবে না। আচ্ছা, হোয়াট ইজ কালার, এখানে কিছু টেকনিক্যাল টার্ম আছে। হোয়াট ইজ দ্য কালার অফ ল্যাটেরাইট সয়েল, তো এইগুলো হচ্ছে রেড কালার কেন হয় ব্যাখ্যা দেওয়া আছে। হোয়াট ইজ দ্য ফলোইং সয়েল মোস্ট সুইটেবল ফর সিরিয়ালস এলোভিয়াল সয়েল, বাংলাদেশে
মাটি তিন রকমের হয়, একটা হিল সয়েল, আর একটা হচ্ছে টিরেস সয়েল, মানে মধুপুরের গড় বা গাজীপুর অঞ্চলের গড় মাটি। সেই গড় মাটিকে বলা হয় তোমার এলোভিয়াল সয়েল, সয়েল। মানে তিন রকম মাটি, নদীর অববাহিকা যেটা সেটা হচ্ছে এলোভিয়াল সয়েল, পাহাড়ের যেটা সেটা হচ্ছে হিল, পাহাড়ের পাদদেশে যেটা সেটাকে বলে পিডমন্ট সয়েল, আর হচ্ছে তোমার হচ্ছে তোমার মধুপুর ট্র্যাক্টে হচ্ছে টিরেস সয়েল। কিন্তু আমাদের দেশে 80% হচ্ছে এলোভিয়াল সয়েল, মানে নদীর অববাহিকা, নদীর পাশ দিয়ে, নদী দিয়ে পলিবাহিত হইতে হতে হতে দুই পাশে চর পড়ে, দুই পাশে তোমার পলি বা সিলটেশন হয়ে যে মাটিটা হয়, দ্যাট ইজ কল্ড অ্যালুভিয়াল সয়েল। বাংলাদেশে ম্যাক্সিমাম এটাই সবচেয়ে বেশি। আচ্ছা, এগুলো খুব বেশি আমাদের দরকার নেই, একটু করে দেখবো, স্ট্রাকচার গুলো দেখবো। রাইস ফিল্ডেতে ময়েশ্চার নিয়ে খুব কোশ্চেন হয়, সয়েল ময়েশ্চার নিয়ে তোমরা অনেক দেখে রাখতে হবে। তারপরে হচ্ছে ডেফিসিয়েন্সি সিমটম গুলো আসে, কোনটার কি ফাংশন সেটা আসে। আহ, উম, এটা, হ্যাঁ, কোন নিউট্রিয়েন্টের অভাবে কোনটা হয় এটা একটা ফ্যাক্টর। এটা তোমার মোটামুটি আমরা দেখছি। এজোলা, এজোলা, আচ্ছা, আমরা তোমার বিভিন্ন বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনের মধ্যে এজোলার কথা বলছি, বায়োলজি, তারপরে তোমার লিগিউম ক্রপের বলছি, কোনটা কিভাবে কাজ করে এটা হলো দেখে রাখতে হবে। আহ, আচ্ছা, নোডিউল কিভাবে ফর্ম করে, তারপরে আচ্ছা বিভিন্ন নিউট্রিয়েন্টের অ্যাভেলেবল ফর্ম। তুমি মনে করো যে নাইট্রোজেন কিন্তু গাছ নাইট্রোজেন হিসেবে নেয় না, হয় অ্যামোনিয়া হিসেবে নেয়, না অথবা নাইট্রেট হিসেবে নেয়। তারপরে তোমার বোরনকে কি হিসেবে, বোরন হিসেবে নেয় না, বোরাক্স হিসেবে নেয়, Na2B4O7। তারপরে তোমার এরকম বিভিন্ন নিউট্রিয়েন্টের বিভিন্ন যেটা মলিবডেনামকে কিভাবে নেয়, পটাশিয়ামকে কিভাবে নেয়, কোনটাতে কত পার্সেন্ট থাকে, এগুলো কিন্তু আমাদের ফ্রিকোয়েন্টলি তোমার আসছে। তোমরা এই কোশ্চেনটা স্টাডি করবা, আজকে তোমাদের দিয়ে দিব ঈদের আগে। তোমরা এই কোশ্চেন গুলো ভালো করে স্টাডি করার পর তারপরে দেখবা যে আসলে তোমার কতটুকু তোমার মানে কোন জায়গায়, কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো সাধারণত আসে, এবং আমাদের ওই ওই জায়গাতে ফোকাস করতে হবে। আমরা নেক্সট ক্লাসে ওই কথাগুলি আমরা বলবো, ঠিক আছে? এবং ওই কথাগুলো বেশি পড়বো। তবে তোমাদের আগে এই পুরো কোশ্চেন স্টাডি করে তোমরা কোশ্চেন তৈরি করে রাখবা যে ভাই এই জায়গাগুলোতে আমার একটু বুঝতে হবে, বা এই জায়গাগুলো আমার গ্যাপ আছে, ঠিক আছে? তো সবগুলো যে ডেফিসিয়েন্সি সিম্পটম। তোমরা আরেকটা জিনিস জানো, অ্যান্টাগনিস্টিক এফেক্ট এন্ড সিনার্জিস্টিক এফেক্ট, তুমি দুইটা ওষুধ কিন্তু একসাথে খাওয়া যায়। যেমন প্যারাসিটামলের সাথে হয়তো আবার তোমার খাওয়া যায়। আমরা অনেক সময় বলি আনারস আর দুধ, এই দুইটা একসাথে খেলে পেটের মধ্যে গ্যাস করে, এবং অত্যাধিক গ্যাস খেয়ে বিষ খেয়ে মানুষ মারা যেতে পারে। সো এই যে বিষয়টা, এটাকে বলা হয় তোমার উম, ইয়ে অ্যান্টাগনিস্টিক ইফেক্ট, দুইটা মিলে একসাথে দিলে। তো টিএসপি মানে ফসফেট আর জিঙ্ক, দুইটা সার যদি একসাথে দেওয়া হয় তাহলে জমির ব্যাপক ক্ষতি হয়। কেন ক্ষতি হয়, এই ক্ষতিটার ব্যাখ্যাটা দেওয়া আছে, তো তোমরা একটু ই করে রাখবা সবসময়। জিঙ্ক সার কখনো টিএসপি সারের সাথে মিক্স করা যাবে না। তো টিএসপি এর একটা বিকল্প হচ্ছে কিন্তু ডিএপি, ডাইঅ্যামোনিয়াম ফসফেট বা ট্রাইঅ্যামোনিয়াম ট্রিপল সুপার ফসফেট। সো ডিএপির সাথেও কিন্তু এটা মেশানো যাবে না। ওকে, পটাশিয়াম এগুলো নিয়ে কথা হবে, কোনটা সালফার ফার্টিলাইজার, এগুলো অলরেডি কথা হয়েছে। অঙ্কগুলো তো তোমার অলরেডি কথা হয়েছে। বিভিন্ন সময় পুরনো বেশি পুরনো পরীক্ষায় বাল্ক ডেন্সিটির সংজ্ঞা আসছে, মেনশন দা মেজর ওয়ে অফ নাইট্রোজেন লস, নাইট্রোজেন কিভাবে সয়েল থেকে সরে যায়, সিসি সংজ্ঞা কি, সিসি কি হয়, ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, বাংলাদেশে কত পার্সেন্ট অর্গানিক ম্যাটার কন্টেন্ট, সেটা তো অলরেডি কথা বলছি, 1 থেকে 1.5%। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাসের কোশ্চেনটা ছিল আমাদের এটা। এবং এই কোশ্চেনটা আমি তোমাদের আজকে গ্রুপে দিয়ে দিব। এখানে কোশ্চেন গুলো কিন্তু একটু আলো ঝালো অবস্থায় আছে, মানে বিভিন্ন থেকে একসাথে করে এটাকে এখনো ফরম্যাটিং করা হয় নাই। বাট এই ফরম্যাটিং তোমাদেরকে দিব, তোমরা এটা দেখার পর মানে জাস্ট সয়েল সায়েন্সের সবগুলো কোশ্চেন একসাথে করছি, যেগুলো গত 20 বছরে বিভিন্ন বাড়ি বাড়ি রিসার্চ ইনস্টিটিউশন চাকরি পরীক্ষা আসছে। তো এই কোশ্চেন গুলো তোমরা দেখে তোমাদের যে জায়গাগুলো আছে, আমরা নেক্সট ক্লাসে করার ঢোকার আগে আমরা আবার ক্লাস করানোর পর বা করার পর তোমাদেরকে বলবো যে কার কোন জায়গায় গ্যাপ ছিল, ওগুলো আমরা সলভ করব। তাহলে আমাদের সয়েল সায়েন্স শেষ করা যাবে। তো আজকে আমাদের একটা শর্ট ক্লাস, আমি সরি যে তোমাদের মানে খুবই লোকজন কম। বাট আমরাও চেষ্টা করব যে তোমার পরবর্তীতে ক্লাসগুলো লম্বা সময় নিতে, যদি পার্টিসিপেন্ট বেশি থাকে তাহলে কথা বলে অনেক মজা পাওয়া যায়। তোমরা যদি কোশ্চেন আস্ক করো তাহলেও মজা পাওয়া যায়। তোমরা যখন চুপ করে ক্লাস করো তখন আমি বুঝি যে তোমরা কেউ কিছু শুনতেছো না, কিছু বুঝতেছো না। তো আজকে ক্লাস আমার মোটামুটি এখানে শেষ। কারো কিছু বলার আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে। স্যার দেখা যায় যে অনেক ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন মাঝে মাঝে চেঞ্জ হয়। দেখা যায় অনেক ক্ষেত্রে স্যার আমরা এমসিকিউ প্রিপারেশন নেই, হঠাৎ করে যায় দেখা যায় যে আমাদের ছোট মানে সংক্ষিপ্ত কোশ্চেন বা একটু ব্রড টাইপের আসে। তো আসলে কি কোনো কিছু প্রেডিক্ট করার সুযোগ আছে যে না আমার এমসিকিউর প্রিপারেশন নিলেই মোটামুটি হবে,
আমার না, রিটেনের। তুমি তাহলে প্রথম ক্লাস মিস করছো। আমাদের কোনোদিনই জি আমি স্যার, জি বলিনি স্যার। এমসিকিউ হবে। আমি বলছি যে 1 নাম্বার 2 নাম্বারের শর্ট প্রশ্ন হয়, এবং তুমি যদি শর্ট প্রশ্ন 1 নাম্বার 2 নাম্বারে শিখে রাখো তাহলে কিন্তু তুমি এমসিকিউ পারবা শর্ট। তোমাকে জিজ্ঞেস করা হলো যে আশিস, বলো তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি, বলো আশিস বলো। জি স্যার। বলো। রবীন্দ্রনাথের বাবার নাম স্যার প্রিন্স দ্বারকানাথ হচ্ছে। রবীন্দ্রনাথ স্যার প্রিন্স দ্বারকানাথ তো ছিল স্যার, আমি মানে এক্সাক্ট খেয়াল নাই, তবে আমার কাছে যতদূর মনে হচ্ছে স্যার প্রিন্স দ্বারকানাথ অথবা তার দাদা দ্বারকানাথের হতে পরে, পারে। দ্বারকানাথের পরে কি ঠাকুর নাই? হ্যাঁ, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, জি স্যার। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে তুমি মনে করো যে তুমি যদি নামটা যদি তুমি জানো তাহলে এমসিকিউটা পারবা, কিন্তু তুমি যদি ইয়ে করতে যাও, তুমি এমসিকিউ এর মতো করে শিখো তাহলে কিন্তু নামটা লিখতে পারবে না। সো তোমাকে কিন্তু এই মানে শিখতে হবে একেবারে ইয়েতে, ভালো করে শিখতে হবে, পয়েন্ট মুখস্থ করে যেতে হবে। আমরা এখন লাস্ট 3 বা 4 ইয়ার্সে যে টাইপের প্যাটার্নের কোশ্চেন হয় সেইভাবে পড়বো। যদি কোনো কারণে ইয়ে হয় তাহলে কিছুই করার নাই, সবাই আমরা এইভাবে পড়ে যাচ্ছি। ঠিক আছে? তো ওকে স্যার, ওকে। এইভাবেই আমরা আগাবো, আমরা লাস্ট প্যাটার্ন গুলো নিয়েই আগাবো। তো আর কারো কোনো প্রশ্ন? স্যার ভাই, স্যার আমার একটা কোশ্চেন। ক্যালকুলেটর কি করতে দেয়? না, ক্যালকুলেটর নিতে দেয় না। তোমাদের যেসব প্রশ্ন আসে এগুলো তোমার ক্যালকুলেটর ছাড়াই করার মতো প্রশ্ন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। এটা হচ্ছে কি স্যার, আমাদের তো ফান্ডামেন্টাল অফ সয়েল সায়েন্স আছে, আর এরপর আছে সয়েল সার্ভে, সয়েল ফিজিক্স, কেমিস্ট্রি, সয়েল অর্গানিজম, আলাদা কোর্স। স্যার কোশ্চেন কোন কোন পার্ট থেকে বেশি আছে, ফান্ডামেন্টালস অফ সয়েল সায়েন্স নাকি সয়েল সার্ভে, ফান্ডামেন্টালস থেকে সয়েল বেশি ফিজিক্স, আসে, হ্যাঁ কেমিস্ট্রি? ফান্ডামেন্টালস থেকে বেশি আসে। তবে সয়েল সার্ভে থেকে বা ইয়ে থেকে ক্লাসিফিকেশন বা ফিজিক্স থেকে এগুলো থেকে কম আসে, ফান্ডামেন্টালস থেকে ইজিলি বেশি আসে। কিন্তু ওগুলোও যদি একটা দুইটা আসে তুমি কিন্তু না করতে পারবে না, তাই না? একটা দুইটা কোশ্চেন কিন্তু এনাফ, মানে তোমাকে পরীক্ষায় টিকা এবং ভালো করার জন্য 1 বা 2 নাম্বারই এনাফ। মানে এটা তুমি যে মিস করছো, দ্যাট ইজ মিসড, টোটালি মিসড। ওকে, তোমাদেরকে ঈদের শুভেচ্ছা দেই। তোমরা ভালো করে ঈদ করো, সবাইকে শুভকামনা জানাচ্ছি। আজকে আমাদের কত নাম্বার ক্লাস হলো আজকে? আমি মনে রাখতে পারিনি, কেউ কেউ বলতে পারো? সম্ভবত 13 বা 12, 13, 14 এরকম কোন একটা ফিগার হবে। তো যাই হোক, আজকে ক্লাস রেকর্ডটা আমরা দিয়ে দিচ্ছি। তোমরা ভালোভাবে ঈদ করো, ঈদের পর আমরা ডেট জানাবো কবে ক্লাস হবে ইনশাল্লাহ। তোমরা চেষ্টা করবে ক্লাসে জয়েন করতে এবং রেগুলার ক্লাস করতে, না হলে আমাদের আসলে খুব বেশি ভালো হবে না। আমরা সয়েল সায়েন্সের এখন আমরা শুধু কোশ্চেন গুলো দেখলাম, এখন সাবজেক্টে প্রত্যেকটা টপিক ধরে 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 আমরা আগাবো। তো আজকে ক্লাস আমরা শেষ করি। তোমাদেরকে মানে ঈদের শুভেচ্ছা। আর যে কোনো প্রশ্ন হলে গ্রুপে তো জানাইতেই পারবে, আর তোমরা নোট করে রাখবে, এই প্রশ্নগুলো দেখার পর নোট করে রাখবে। যদি এরকম হয় আমাকে জানাবে আগে, আমি ওই প্রস্তুতি নিয়ে তোমাদের পরে ক্লাসে জয়েন করবো। তো আর কারো কিছু বলার না থাকলে ঈদ মোবারক জানাই সবাইকে। ঠিক আছে? স্যার ঈদ মোবারক স্যার। ঠিক আছে, সবাই ভালোভাবে ঈদ করো। তবে সবাইকে একটু ইয়ে করে রাখবো, একটু একটু করে যদি এক ফাঁকে তুমি 1 ঘন্টা 2 ঘন্টা সেলস দেখে ফেলো তাহলে কিন্তু তোমার ঈদের পর ভালো হবে।